আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, মৃধা একাডেমি কর্তৃক আয়োজিত বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পার্ট 1 থেকে 3। চ্যাপ্টারটির নাম হচ্ছে পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। আমাদের প্রত্যাহিক অর্থাৎ প্রতিদিনের জীবনে আমরা বায়ু, পানি, লোহা, খাদ্যদ্রব্য, পাঠ্যপুস্তক, চক ইত্যাদি নানা ধরনের জিনিস বা পদার্থ ব্যবহার করি। এদের মধ্যে কোনোটি মৌলিক পদার্থ, এদের মধ্যে কোনোটি যৌগিক পদার্থ, আবার বিভিন্ন ধরনের মিশ্রণ হতে পারে। এইসব পদার্থর গঠন কেমন বা কিভাবে তৈরি তোমরা কি জানো? এটি কিভাবে তৈরি বা গঠন কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার বা গঠন দেখতে পাচ্ছ। ট্যাগ 2 হচ্ছে পদার্থের উপাদান। আমাদের চারপাশে সবসময় কোনো না কোনো পদার্থ আমরা দেখতে পাই, যেমন বই খাতা দেখতে পাই, মানে বই খাতা তো আমরা লেখাপড়া করি, চেয়ার, টেবিল, পানি, বাতাস ইত্যাদি। এগুলো কোনোটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। আবার সকালবেলা ঘুম থেকে আমরা হাত মুখ ধোয়ার জন্য পানি ব্যবহার করি। এই পানি একটি পদার্থ। এখানে আমি কিছু কেমিক্যাল ফর্মুলা দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা মুখস্থ রাখবে এবং সামনে এগুলো ইনশাল্লাহ জানতে পারবে। যেমন চক, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এই থ্রিটা একটু নিচের দিকে লিখবে। চিনি, চিনির বিষয়ে যদি আমরা একটু জানি, চিনি হচ্ছে এক প্রকার সুমিষ্ট পদার্থ যা গাছ বা ফলের রস থেকে প্রস্তুত করা হয়। ভারতবর্ষে সাধারণত আখ বা ইক্ষুর রস থেকে চিনি তৈরি করা হয়। এছাড়া বিট এবং ম্যাপল চিনির অন্য দুটি প্রধান বনজ উৎস। চিনির রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ এবং এর রাসায়নিক সংকেত ছিল কার্বন 12 অর্থাৎ C12। এই 12টা একটু নিচের দিকে লিখবে। H22O11। তারপরে দেখতে পাচ্ছ লবণ, আমাদের যে খাবার লবণ আমরা নর্মালি খাই, তার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। তারপরে লোহা বা আয়রন, Fe। তামা, কপার, CO। এসব হচ্ছে আমাদের পদার্থ। এইসব পদার্থের উপাদান কি বা এরা কী দিয়ে তৈরি? এখন পদার্থের ভিন্নতার কারণ কি? পদার্থের ভিন্নতার প্রধান কারণ হলো এর উপাদান বা এলিমেন্ট। পদার্থের গঠন বা স্ট্রাকচারের উপর নির্ভর করেও এর ধর্ম নির্ভর করে। অর্থাৎ পদার্থের গঠনের উপর নির্ভর করে কি এদের ধর্ম নির্ভর করে। এক এক পদার্থের উপাদান এবং গঠন এক এক রকম বলে তারা দেখতে বিভিন্ন রকম হয়। ধর্ম অনুযায়ী বিভিন্ন ধরনের পদার্থ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এবার আমাদের বহুল ব্যবহৃত কয়েকটি পদার্থ নিয়ে আলোচনা করা যাক। অর্থাৎ আমরা লোহা সবাই চিনি, লোহা বিভিন্ন কাজে ব্যবহার করি। তামা আমরাও চিনি, কথাটি ধরি আমরা লোহার তোমার। অর্থাৎ তুমি যদি লোহার কোনো অণুকে যদি ভাঙো, অর্থাৎ লোহাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করা, শুধু লোহাই পাওয়া যাবে। ঠিক তদ্রূপ তামাকেও যদি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করা যায়, শুধু তামাই পাবে বা কপার পাবে। এই যে এখানে গঠন দেখতে পাচ্ছ যে লোহা ও তামার ক্ষুদ্র কণাসমূহের নিয়মিত সজ্জায় রয়েছে। অর্থাৎ একটি পদার্থ যে সজ্জায় থাকে, সেই সজ্জায় দেখতে পাচ্ছ। লোহা ও তামার মধ্যে যে সকল পদার্থ একটিমাত্র উপাদান, তাকে দেয় মৌলিক পদার্থ। আমরা গণিতের ক্ষেত্রে মৌলিক বলতে কি বুঝি? মৌলিক সংখ্যা, অর্থাৎ এমন একটি সংখ্যা যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, সেটিকে আমাদের মৌলিক সংখ্যা। এখন মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তুমি যদি লোহাকে ভাঙো অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করো, তাহলে তুমি লোহাই পাবে, অর্থাৎ Fe পাবে। এটি হচ্ছে আমাদের কি মৌলিক পদার্থ বা মৌল। আমরা যদি আমরা বিশুদ্ধ পানি ব্যবহার করি, পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। এই পানিকে যদি ভাঙা হয়, এই বিশুদ্ধ পানিকে, তাহলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। অর্থাৎ দুইটি উপাদান, এক বা একের অধিক উপাদান যদি যুক্ত হয় সে সকল পদার্থ কি যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। সেক্ষেত্রে আমরা একটি উদাহরণ দেখলাম পানি। এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ক্ষুদ্র কণার সময় নিয়মিত সজ্জায় নাই। এখানে নিয়মিত সজ্জায় ছিল, কিন্তু এখানে কি নিয়মিত সজ্জায় নাই হাইড্রোজেন, কারণ এগুলো গ্যাস। কারণ গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে। কিন্তু আমরা আয়রন একটা কঠিন পদার্থ, আর কঠিন পদার্থ জানি যে স্টেবল থাকে,
বা স্টেবল থাকে। এই কারণে এদের অণুগুলো কি নিয়মিত সজ্জায় ছিল, কিন্তু আমরা অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতেছি যে এদের অণুগুলো কি নিয়মিত সজ্জায় নাই, কারণ এগুলো হচ্ছে গ্যাসের অণু। তারপরে আসো আমাদের দৈনন্দিন জীবনের দুটি অত্যাবশ্যকীয় পদার্থ হলো লবণ এবং চিনি। আমরা জানি আমরা রান্নার কাজে লবণ ব্যবহার করি এবং শরবত বা বিভিন্ন ধরনের রান্নার কাজেও চিনি ব্যবহার করি। তো লবণের সংকেতের কথা বলছিলাম NaCl, আমরা বারে বারে পড়বো, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড, দরকার খাতায় নোট করে নিবে, সোডিয়াম ক্লোরাইড। এবং চিনির সংকেতের কথা বললাম, মানে এক ধরনের চিনি, তো মিষ্টি আমরা তো জানি। এর রাসায়নিক নাম হচ্ছে কি সুক্রোজ। সুক্রোজ অর্থাৎ কার্বন 12 C12, আবার লিখছি, তোমরা লিখবে, বারে বারে লিখবে, ইনশাল্লাহ পেরে যাবে। C12H22, অক্সিজেন 11, অক্সিজেনটা একটু বড় করে লিখবে, এখানে 11। এ হচ্ছে আমাদের চিনির সংকেত, এ হচ্ছে আমাদের কি লবণের সংকেত। আর সংকেত মানে কি ফর্মুলা। লবণ হলো সোডিয়াম এবং ক্লোরিন এর নামে দুটি উপাদান দিয়ে অর্থাৎ তৈরি একটি পদার্থ। চিনি কি, চিনি এই যে বললাম যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নামের তিনটি ভিন্ন পদার্থে তৈরি, অর্থাৎ এই দুটি হলো কি আমাদের যৌগিক পদার্থ। তাহলে আমরা মৌল বা মৌলিক অর্থাৎ মৌলিকের সাথে মৌল কানেক্টেড, আবার যৌগর সাথে যৌগিক পদার্থ কানেক্টেড। যৌগিক পদার্থ কানেক্টেড অর্থাৎ একটা এলিমেন্ট বা পদার্থকে ভাঙলে যদি দুইয়ের অধিক জিনিসপাতি পাও তাহলে কি যৌগ। আর যদি একটা মৌলকে ভাঙলে ওই জিনিসটাই পাও, অর্থাৎ সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ, অর্থাৎ ওই জিনিসটা ছাড়া অন্য কোনো জিনিস কি পাওয়া যাবে না। অর্থাৎ আমরা যদি লবণকে, সোডিয়াম ক্লোরাইডকে ভাঙি NaCl, অর্থাৎ এর মধ্যে দেখতে পাচ্ছি দুইটা আমাদের মৌল, একটা হচ্ছে সোডিয়াম, Na মানে কি সোডিয়াম, এবং Cl মানে কি ক্লোরিন। অর্থাৎ আমি যদি ক্লোরিনকে ভাঙি, দেখো এখানে ক্লোরিন আমাদের এই যে অণুতে সজ্জিত আছে, এটাকে যদি তুমি ভাঙো, এখানে তো অনেকগুলো অণু আছে। এই অণু থেকে আমরা যদি ছোট্ট একটি অণু নেই, এখান থেকে ছোট্ট একটা অণু নিলাম, এই অণু নিয়ে যদি আমরা ভাঙি বা অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করি, তাহলে তুমি কি সোডিয়াম এবং ক্লোরিন দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের কি সাধারণ লবণ। এখানে কি বলছে দেখো, আমরা যদি লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে থাকি, তবে প্রথমে লবণের বড় দানা থেকে ছোট বা ক্ষুদ্র দানা পাবে, মানে আমরা অনেকগুলো লবণ থেকে মানে বড় দানা থেকে ছোট দানা নেব, অর্থাৎ প্রাপ্ত ছোট দানাগুলি আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণার তৈরি। অর্থাৎ আমি যদি এখানে বিভিন্ন ধরনের এই কয়েকটি এলিমেন্ট এইভাবে আঁকি, এখান থেকে যদি আমি আরেকটা এলিমেন্ট নেই, এই এলিমেন্টটা দেখা যাবে যদি ক্ষুদ্রভাবে বিশ্লেষণ করা হয়, দেখা যাবে কি আরও অনেকগুলো ভাগে বিভক্ত। আবার এখান থেকে আরেকটা নিলে এইভাবে অনেকগুলো ভাগে বিভক্ত, খালি চোখে দেখা যাবে। মানে এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে তুমি খালি চোখে দেখতে পারবে না, সেক্ষেত্রে তোমার ইলেকট্রন নিরীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হবে, কারণ ইলেকট্রন নিরীক্ষণ যন্ত্রে অনুপরমাণু দেখলে তুমি কয়েক লক্ষ মিলিয়ন বড় দেখতে পাবে, কারণ সামনের দিকে তোমাদের এই কথাগুলো আছে। এই অংশ ভাঙলে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, সোডিয়াম এবং ক্লোরিন হয়ে যায়, অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়। অর্থাৎ তুমি যদি সাধারণ লবণ NaCl-কে ভাঙো, তাহলে তুমি আলাদা আলাদা দুটি এলিমেন্ট বা পদার্থ পাবে, NaCl। একইভাবে তুমি চিনিকে যদি শেষ পর্যন্ত ভাঙতে থাকো, এইভাবে চিনির অনেকগুলো উপাদান থাকলো, চিনির এই উপাদান বা এলিমেন্ট থেকে তুমি একটি অণু নিলা, এই অণুকে যদি একটি ভাঙতে থাকো, তাহলে তুমি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের তিনটি ভিন্ন ভিন্ন উপাদান বা মৌলিক পদার্থ পাবে। অর্থাৎ মৌলিক যোগ মৌলিক, অর্থাৎ মৌল যোগ মৌল বা মৌলিক যোগ মৌলিক, মৌল যোগ মৌল, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক মৌল তুমি তখন পাবা কি যৌগ বা যৌগিক পদার্থ। ঠিক আছে। এখন লবণ এবং চিনির মতো যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী পদার্থ বা মৌলিক, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। যেটা বললাম মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, মুখস্থ করে নিবে। লোহায় মরিচা ধরার কথা আমরা সকলে জানি। লোহা অনেকদিন কি বাইরে রেখে দিলে কি মরিচা পড়ে যায়, অর্থাৎ ধূসর কালচে রঙের একটা লোহার উপরে কিছু একটা পড়ে, যাকে আমরা মরিচা নামে চিনি, যা একটি মৌলিক পদার্থ। কিছুদিন বাইরে রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে, যার নাম হচ্ছে কি মরিচা। এখানে আসলে একটি মৌলিক পদার্থ অর্থাৎ লোহা জলীয় বাষ্প, কারণ বাইরে কি থাকে জলীয় বাষ্প, অক্সিজেন। অপর একটি মৌলিক পদার্থ অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়ার মধ্যে মরিচার সৃষ্টি হয়। এই মরিচার সৃষ্টিকে আমরা যেমন এই যে লোহা, এই লোহাকে যদি আমরা বাইরে রেখে দিই, তাহলে কি হবে, বাইরের আমাদের বাতাসের মধ্যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি এখানে এই যে জলীয় বাষ্পের উপস্থিতিতে, কারণ জলীয় বাষ্পের উপস্থিত থাকবে, এই কারণে এর উপর অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মরিচার সৃষ্টি করে, যা আয়রন অক্সাইড নামে আমাদের কি যৌগিক পদার্থ। এই যে মরিচাটার নাম কি আয়রন অক্সাইড, মরিচার নাম হচ্ছে কি আয়রন অক্সাইড। তাহলে
নিঃসন্দেহে বলা যায় 2 বা 2-এর মৌলিক পদার্থ মিলে যৌগিক পদার্থ তৈরি হয়। অর্থাৎ এত টাইম আমরা যে জিনিসটা পড়লাম মৌলিক এবং যৌগিক পদার্থের আলোচনা, একটা পদার্থকে ভাঙলে যদি ওই পদার্থটাই পাওয়া যায় তাহলে আমরা তাকে নাম দিব কি মৌল বা মৌলিক পদার্থ। মানে অর্থাৎ ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ তুমি পাবা না, তাহলে তার নাম কি মৌলিক পদার্থ বা মৌল। কিন্তু তুমি যদি এমন একটা পদার্থ চুজ করলা বা এমন একটা এলিমেন্ট বা উপাদান চুজ করলা যেটা ভাঙলা মানে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে 2 বা 2-এর অধিক তুমি মৌল বা এলিমেন্ট পাইলা, তাহলে তার নাম হচ্ছে কি যৌগিক পদার্থ। যেমন আমরা একটা উদাহরণ দিছি কি পানি দিয়া H2O, যেমন পানিকে বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাই H2O। যেমন আমরা NaCl দ্বারা NaCl মানে খাদ্য লবণ, আর চিনির সংকেত আমরা দেখলাম যে চিনি C12H22O11, অর্থাৎ 2 বা 2-এর অধিক জিনিস পাইলে বা মৌল বা এলিমেন্ট পাইলে সেগুলো কি যৌগিক পদার্থ। এখন মিশ্র পদার্থ, একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য একটু লবণ যোগ করলা, নেড়ে নিলা, তারপর লবণ এবং পানির এই যে মিশ্রণ একের অধিক পদার্থ সেটা হলো মিশ্র পদার্থ। অর্থাৎ মিশ্র মানে কি, অর্থাৎ একের অধিক যে কোনো পদার্থ মিশলে সেটাই কি মিশ্র পদার্থ। একইভাবে বায়ু ও এক ধরনের মিশ্র পদার্থ, কারণ বায়ুতে আমাদের বিভিন্ন ধরনের জলীয় বাষ্প মানে জলীয় বাষ্প সহ নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে এবং জলীয় বাষ্প সহ অন্যান্য বিভিন্ন ধরনের পদার্থ থাকে। অর্থাৎ মিশ্র পদার্থ বলতে যে ওই জিনিস মানে যেমন বায়ু, এখানে যে উদাহরণ দিছে যে বায়ু এক ধরনের মিশ্র পদার্থ, কারণ এখানে কি থাকে নাইট্রোজেন অক্সিজেন, অর্থাৎ একের অধিক জিনিসপাতি মিশ্র থাকে বলে এগুলো কি মিশ্র পদার্থ। এখানে লক্ষণীয় যে বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌলিক এবং যৌগিক উভয় পদার্থ রয়েছে। অর্থাৎ মিশ্র পদার্থ আমরা ফার্স্টে শিখলাম হলো মৌলিক মানে কি ওই এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকবে না। যৌগিক হলো তুমি ওইগুলোকে মানে দুই বা 2-এর অধিক পদার্থ পাবা। আর মিশ্র হলো কি ওই দুইটা যোগ করে যেই জিনিসটা পাবা এটা হচ্ছে মিশ্র। অর্থাৎ মিশ্রের ভিতরে তুমি মৌলিক পদার্থ পাবে, যৌগিক পদার্থ পাবে। আবার লবণ পানির মিশ্রণে উপস্থিত লবণ এবং পানি দুটি হচ্ছে কি যৌগিক পদার্থ। ঠিক আছে। পার্ট 3, ক্ষুদ্রতম কণার মতবাদ। অর্থাৎ তার আগে আমরা একটা কথা বলি, অর্থাৎ আমরা তো বিল্ডিং সবাই দেখতে পাই, এই অন্যতম একটা উপাদানের কথা যদি বলি ইট। এই ইটকে যদি তুমি হাতুড়ি দ্বারা ভাঙা শুরু করো খোয়ায় পরিণত হবে। এই খোয়াকে যদি তুমি আবার হাতুড়ি দ্বারা ভাঙা শুরু করো তাহলে কি এমন একটা পর্যায়ে যাবে যা তুমি আর খালি চোখে দেখতে পারবে না, ভাবো যে কি আমাদের এটা বিলীন হয়ে গেছে, কিন্তু আসলে এটা বিলীন হয় নাই। লোহাকে তুমি যদি ভাঙা শুরু করো তাহলে কি এক পর্যায়ে দেখবো যে আমরা এটা কি একদম বিলীন হয়ে গেছে, আমরা দেখতে পাবো না। অর্থাৎ এই জিনিসটা যদি আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দেখি তাহলে আমরা কয়েক মিলিয়ন বড় দেখতে পারবো, সেই ক্ষেত্রে তো পরমাণু দেখা যেতে পারে। এই যে ক্ষুদ্রতম কণার মতবাদটা এটা আমরা পড়বো। অর্থাৎ আগের পাঠে আমরা দেখেছি মৌলিক এবং যৌগীয়, অর্থাৎ তোমার এই ক্ষুদ্রতম কণার মতবাদটা যদি পারতে হয় তাহলে মৌলিক এবং যৌগিক পদার্থকে তোমার ভালোভাবে চিনতে হবে। এক পর্যায়ে একটি ক্ষুদ্রতম কণায় পরিণত হয়, অর্থাৎ তুমি একটা মৌলিক পদার্থ নিলা অথবা একটা যৌগিক পদার্থ যে কোনো একটা পদার্থ নিলা, ওই পদার্থকে ভাঙতে আমি একটা ইট দিয়ে উদাহরণ দিচ্ছি। অর্থাৎ ভাঙতে এমন একটা পর্যায়ে গেলা যে পর্যায়ে মানে এমন একটা পর্যায়ে যেটা তোমার খালি চোখে দেখা যাচ্ছে না। এই ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী এবং দার্শনিকরা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন, মানে তাদের বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। তার মধ্যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ প্রদান করেন। তার মধ্যে সকল পদার্থ ক্ষুদ্র অবিভাজ্য মানে কি অবিভাজ্য, মানে যা আর ভাঙা যায় না। অর্থাৎ প্রত্যেক পদার্থ ক্ষুদ্র অবিভাজ্য মানে কণা নিয়ে তৈরি। এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম বা পরমাণু। এই ক্ষুদ্রতম কণার নাম দেন কি অ্যাটম বা পরমাণু। তাহলে পরমাণু কি, অর্থাৎ এই ইটের কথা বললাম যে ইটকে ভাঙতে তুমি এমন একটা পর্যায়ে গেলে যে পর্যায়ে তুমি খালি চোখে আর দেখতে পাচ্ছ না, একটা পর্যায়ে ওই পর্যায়ে যাওয়ার পর তুমি ভাঙতে পারবে না, তার নাম সে দিয়েছিল কি অ্যাটম বা পরমাণু। অ্যাটম কথাটি নিয়ে তিনি গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য, যার ভাঙা যায় না। তার সাময়িক আরও দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার মতবাদের দ্বিমত পোষণ করেন। অর্থাৎ তারা দ্বিমত পোষণ করছে কে প্লেটো এবং অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস, ভাঙনের সীমা নেই। অর্থাৎ যতই ভাঙা হোক না কেন কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। অর্থাৎ সে বলছিল যেমন একটা পর্যায়ে আসবে যার নাম দিয়েছিল অ্যাটম বা পরমাণু। কিন্তু দুজন বিজ্ঞানী কি তার দ্বিমত পোষণ করছে, তারপরে বললো যে পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে, ভাঙাই যাবে। 1803 সালে জন ডাল্টন নামের ইংরেজি বিজ্ঞানী পরীক্ষালব্ধ তথ্যের উপর পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন এবং এই মতবাদই কি ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। ডাল্টনের মতে মৌলিক পদার্থ আমরা পড়লাম,
অর্থাৎ ওই পদার্থ থেকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাবো না। মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। 2, এটা মুখস্থ করবে, ডাল্টনের মতবাদ গ নম্বর আসতে পারে বা গ বা ঘতে। একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের বা মৌলিক পদার্থ, মৌল মানে তো মৌলিক পদার্থ, পরমাণুগুলো কি একই রকম, অর্থাৎ একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর এবং রাসায়নিক ধর্ম কি একই। অর্থাৎ আয়রনের কথা যদি বলি, ওই আয়রনে কি পরমাণুর আকার, ভর এবং রাসায়নিক ধর্ম কি সেম। 3, একটি মৌলে পরমাণু সমূহ অপর মৌল সমূহ হতে ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর ভিন্ন ভিন্ন। অর্থাৎ একটা আয়রন পরমাণু দিলাম আর একটা ক্লোরিন, ওই দুটো পরমাণু কি আলাদা আলাদা, দুইটাই আলাদা আলাদা যদি হয় তাদের কি ভর, আকার, ধর্ম বিভিন্ন ভিন্ন ভিন্ন, অর্থাৎ আলাদা আলাদা। যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ যৌগিক যদি হইতে হয় তাহলে যৌগিক, আমরা যেটা দেখলাম যৌগিক যদি হইতে হয় তাহলে কি মৌলযোগ মৌল বা মৌলিক যোগ মৌলিক হওয়া লাগবে, মৌলিক যোগ মৌলিক হওয়া লাগবে। আর মিশ্র মানে কি এই যৌগিক এবং মৌলিক দুটো মিলেই যেটা তৈরি হবে সেটাই কি মিশ্র। ঠিক আছে, এই তো আমাদের আগের বোঝার জিনিস ছিল। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। 5, একটি রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিয়েকশান পরমাণুসমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না। অর্থাৎ যখন এই যে আমরা রিয়েকশান বা বিক্রিয়ার কথা শুনি, এই যে বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার সময় কী হয় পরমাণুসমূহের মানে সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু কি হয় একে অপরের সাথে যুক্ত হয়, একে অন্য থেকে আলাদা হয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।